গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 4 নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম এবং আমরা তোমাদের ওই অধ্যায়ের প্রত্যেকটা বিষয়কেই ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আমাদের আজকের এই অধ্যায়ের 4 নম্বর অধ্যায়ের নাম সংঘবদ্ধতার গোড়ার কথা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে মহাবিদ্রোহ। ঠিক আছে, তাহলে মহাবিদ্রোহ এটা কত সালে হয়েছিল? এটা 1857 সালে হয়েছিল। ঠিক আছে, আর 3 নম্বর অধ্যায়ে আমরা যে বিদ্রোহগুলো পড়েছিলাম সেই বিদ্রোহগুলো ভারতের অনেক জায়গাতেই হয়েছিল, কিন্তু খুব বেশি জায়গায় ছড়িয়ে পড়েনি, একটা দুটো অঞ্চলেই হয়েছিল। কিন্তু এই যে মহাবিদ্রোহ যেটা আমরা পড়ব এটা কিন্তু ভারতের অনেক জায়গাতে কিন্তু এটা ছড়িয়ে পড়েছিল এবং এটা একটা বিরাট আকার ধারণ করেছিল। ঠিক আছে, এটাই। আর এই যে মহাবিদ্রোহ এর পিছনে কিছু কারণ ছিল, কিন্তু সেই কারণগুলো এখানে তোমাদের অতটা বিশেষভাবে দেয়া নেই তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসে, কিন্তু এখানে তোমাদের প্রত্যক্ষ কারণ যেটা মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ বা সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ, এই প্রত্যক্ষ কারণটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। এটা কি? এটা ছিল একটা রাইফেল, মানে এই বিদ্রোহের সময় যেটা ব্যবহার করা হয়েছিল বা সেই সময় যারা সেনাবাহিনীতে যারা ব্যবহার করতো সেনারা, সেটা তার নাম হচ্ছে এনফিল্ড রাইফেল। এটাকেই এই যে এনফিল্ড রাইফেলের ব্যবহার, এটাকেই মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কিন্তু বলা যায় বা প্রধান কারণ কিন্তু বলা যায়। ঠিক আছে, এই বিষয়টা আমাদের এখানে ভালোভাবে পড়তে হবে। আর আমাদের এখান থেকে কি ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে যে মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি। ঠিক আছে, এবার এই যে বিদ্রোহটা হয়েছিল এই বিদ্রোহটাকে কি মহাবিদ্রোহ বলা হয় নাকি সিপাহী বিদ্রোহ বলা হয়, বা কেউ কেউ বলেন এটাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, আবার কেউ কেউ বলেন যে না, এটা ছিল একটা জাতীয় বিদ্রোহ। এই যে ঐতিহাসিকরা বিভিন্ন যে মতামত দিয়েছেন তাদের যে বিভিন্ন মত এই বিদ্রোহ সম্পর্কে, ঠিক আছে, সেইটাই হচ্ছে যে মহাবিদ্রোহের চরিত্র বা মহাবিদ্রোহের প্রকৃতি। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আমাদের এখান থেকে ভালোভাবে পড়তে হবে। আর আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, আর এখান থেকে কি পড়তে হবে আমাদের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিরা যারা ছিল তাদের মনোভাবটা কেমন ছিল, তারা কি এই মহাবিদ্রোহটাকে ঠিকভাবে মেনে নিয়েছিল নাকি তারা মহাবিদ্রোহটাকে মেনে নেয়নি। ঠিক আছে, না, শিক্ষিত যারা ছিল সেই সময় বাঙালি মহাবিদ্রোহের সময় তারা কিন্তু এই মহাবিদ্রোহটাকে সঠিকভাবে মেনে নিতে পারেনি। কেন? কারণ তারা মনে করেছিল যে মহাবিদ্রোহের ফলে যদি ভারতে ইংরেজদের শাসন শেষ হয়ে যায় তাহলে ভারতীয়রা যে শাসন ব্যবস্থা শুরু করবে তাতে তারা কি ভারতীয়দের সব দিক থেকে সুযোগ সুবিধা দিতে পারবে, এই ভেবেই তারা মহাবিদ্রোহকে কি করেছিল, মহাবিদ্রোহকে তারা সমর্থন করেনি। ঠিক আছে, আর এরপরে যেটা আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মহারানীর ঘোষণাপত্র। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে যে মহাবিদ্রোহ পর্যন্ত ভারতের শাসন ব্যবস্থা যেটা চলছিল সেটা কাদের হাতে ছিল? সেটা ছিল হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কিন্তু এরপর থেকে মানে মহাবিদ্রোহ যখন হয়ে গেল এরপর থেকে ভারতের যে শাসন ব্যবস্থা সেটা তুলে দেওয়া হলো কার হাতে? সেটা তুলে দেওয়া হয়েছিল ইংরেজদের এই ব্রিটিশ পার্লামেন্টের অধীনে মহারানীর হাতে। ঠিক আছে, আর কেন তুলে দেওয়া হয়েছিল? কারণ মহাবিদ্রোহটা ভারতের অনেক জায়গায় হয়েছিল, এর ফলে ইংরেজরা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, সেই জন্য তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতাটা তারা মহারানীকে দিয়ে দিয়েছিল। এবং এটা কত সালে মহারানী ঘোষণাপত্র প্রকাশ হয়েছিল? 1858 সালে, মানে বিদ্রোহের ঠিক পরের বছরেই। ঠিক আছে, আর এখানে এই যে ঘোষণাপত্র এখানে কিন্তু বেশ কিছু ভারতীয়দের জন্য বেশ কিছু সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল। ঠিক আছে, যেটাকে আমরা এই মহাবিদ্রোহের সুপারিশ যেগুলো আছে সেইগুলো এখান থেকে পড়তে হবে, তাহলেই মোটামুটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে
এই বিষয়গুলোই তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে? আর এর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।